অশরীরী খেলা। সাহিত্যের দর্পণের আজকের নিবেদন। অশরীরী খেলা। শুনুন আজকের নিবেদন, সাহিত্যের দর্পণের গা ছমছমে গ্রাম বাংলার ভূতের গল্প। আর হ্যাঁ, এই ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করেছেন তো? যদি না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন, আর মনে করে বেল আইকনটি অন করে দেবেন, যাতে এরকম নতুন নতুন ভূতের গল্পের আপডেট আপনারা সবার আগে পেয়ে যান। তাহলে আসুন গল্পটা শুরু করি। কাল ওরা রওনা দেবে শিলপাড়া। বন্ধু রজতের দাদার বিয়ে। ওরা মানে সুবীর, বিনয় আর ঋতুরাজ। মাত্র কয়েক মাস হলো ওরা এমএ পাস করেছে। বিনয় আর সুবীর অবশ্য বিয়ে পড়া থেকেই একে অপরের বন্ধু। বিএ পাস করার পর দুজনেই প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন নেয়। তারপর সেখানেই বন্ধুত্ব হয় ঋতুরাজ ও রজতের সঙ্গে। ছিল আরও অনেকেই, সকলের সঙ্গেই ছিল বন্ধুত্ব সম্পর্ক, তবে এই চারজন যেন কেমন একটা গ্রুপ হয়ে ওঠে, কলেজ বিশ্ববিদ্যালয়ে যেমন হয় আর কি। রজতের বাড়ি শিলপাড়া। কলকাতা মেসে থেকেই পড়াশোনা করতো রজত। সেই রজতের দাদা রণজয়ের বিবাহে প্রাণের 3 বন্ধুকে নেমন্তন্ন করেছিল রজত। দাদার বিয়ে হচ্ছে কলকাতা, মানে পাত্রী কলকাতার, তাই বিয়েতে যাবে এবং একেবারে বরযাত্রী হিসেবে পা রাখবে কলকাতায় 3 মূর্তি, সুবীর, বিনয় ও ঋতুরাজ। সেই কারণে বিনয় ও ঋতুরাজ কলকাতায় সুবীরের বাড়িতে এসেছে সেই সকালে। সারাদিন একসাথে কত গল্প যেন ফুরতেই চায় না। সুবীর তার মা বাবার একমাত্র ছেলে। সুবীরের মা বাবা 7 দিনের জন্য পুরীতে গেছে বেড়াতে। বাড়ি ফাঁকা। ফাঁকার বলতে আছে কাজের লোক সীমন্ত এই বাড়িতে কাজ করছে প্রায় 15 বছর। তাকে এই বাড়ির কাজের লোক না বলে একজন মেম্বার বলাই ভালো। তাই বাড়িতে সুবীর যখনই একা থাকে, সীমন্ত হয়ে ওঠে তার অভিভাবক। সুবীরও নির্দ্বিধায় সীমন্তের যাবতীয় অর্ডার মেনে নেয়, কারণ সুবীর জানে সীমন্ত সত্যিই তাকে সন্তানের মতোই স্নেহ করে। আজ সীমন্ত বড়ই ব্যস্ত। দাদাবাবুর বন্ধুদের মনের মতো রান্না করে দেওয়া থেকে শুরু করে বারবার চা করে দেওয়া, সেই ফাঁকে সুবীরের বিয়ে বাড়ি যাওয়ার গোছগাছ করে দেওয়া। সারাদিন সীমন্তকে ব্যস্ত থাকতে দেখে বিনয় বলেই ফেলল, তুই সত্যি ভাগ্যবান সুবীর, না হলে কি আর এমন একজন লোক পেতিস? সুবীর হেসে জবাব দেয়, তোর কথা 100 ভাগ সত্যি ভাই। হাঁটি রান্নাটা জাস্ট ফাটাফাটি। ঋতুরাজ যখন এই কথাগুলো বলছিল, তখন সীমন্ত 3টে বড় বড় বাটি করে ফল নিয়ে ঢুকছিল। ওরা সবেমাত্র ভাত খেয়ে উঠেছে। প্রতিদিন ভাত খাওয়ার পর সুবীরের ফল খাওয়ার অভ্যাস সেই ছোট্টবেলা থেকে। ঋতুরাজের কথাগুলো শুনে সীমন্ত একটু হেসে ফেলে। সীমন্তের হাসি মুখ ওদের 3 জনের কারো চোখই এড়ায়নি। সুবীর কিছুটা মজার ছলে সীমন্তকে জিজ্ঞেস করে, কি হলো, হাসলে যে বড়? সীমন্ত হাসি গোপন করে বলে, ও এমনি। নাও নাও, তোমরা এই ফল কটা তাড়াতাড়ি খেয়ে নাও দেখি। সীমন্তের কথা শেষ হতেই সুবীর আর বিনয় হো হো করে হেসে ওঠে। হাসতে হাসতেই সুবীর বলে ওঠে, বুঝেছি, তুমি ঋতুর কথা শুনে হাসছো না সীমন্তদা? আরে ও এভাবেই কথা বলে। সুবীরের কথা শেষ হতেই দারুণ ঠাট্টা করে বিনয় বলে ওঠে, এই যে দেখো দেখো দেখো, আমাদের দুজনের মাঝে বসে আছে আমাদের ঋতু রানী, আমাদের সখী।
হো হো করে হাসতে হাসতে বিনয় আর সুবীর জড়িয়ে ধরে ঋতুরাজকে। এই দেখ, ভালো হবে না কিন্তু। তোরা যদি এইভাবে আমাকে নিয়ে ঠাট্টা করিস, আমি কিন্তু ভীষণ রাগ করব। পরিস্থিতি স্বাভাবিক করতে সুবীর সীমন্তকে উদ্দেশ্য করে বলে ওঠে, আরে শোনো শোনো সীমান্তদা, আমাদের ঋতুরাজ ওই রকম, কিন্তু ওর হাতের কাজ দেখলে তুমি জাস্ট হাঁ হয়ে যাবে। ঋতু এত সুন্দর আলপনা দেয়, তুমি কল্পনাও করতে পারবে না। আরে আমাদের কলেজে সরস্বতী পুজোর আলপনা দেওয়াটা তো ওর ডিউটি ছিল। বিনয় সুবীরের কথার মাঝে ধরিয়ে দেয়, আর আমাদের ঋতুর রান্নার হাতটা কেমন বল? ওহ, সে তো সুপার। জানো সুমন্তদা, ঋতু এত সুন্দর রান্না পারে, ওর রান্না যে একবার খাবে সে ওর ভক্ত হয়ে যাবে। শুনে সীমন্ত অবাক হয়ে বলে, বাবা, তাই নাকি? সুবীর বলতেই থাকে, আমাদের পিকনিকে ঋতুই ছিল আমাদের প্রধান কুক। কলেজে আমাদের কতবার নতুন নতুন রেসিপি রান্না করে এনে খাইয়েছে। ওর রান্না খেয়ে আমরা একেবারে আহ্লাদিত হয়ে গেছি। সুবীরের কথা শেষ হতেই আবার সীমন্ত বিস্ময়ে বলে ওঠে, ওরে বাবা, ঋতু বাবাজির তো অনেক গুণ দেখছি। বিনয় হাসতে হাসতে ঋতুরাজকে জড়িয়ে ধরে বলে, বাবাজি নয় গো সীমন্তদা, বাবাজি নয়, ও হলো আমাদের মাজি। বলে হো হো করে সুবীর আর বিনয় হাসতে থাকে। ঋতুরাজ বিনয়ের হাত থেকে নিজেকে মুক্ত করতে করতে বলে ওঠে, ছাড় তো, অসভ্য ছেলে কোথাকার, সবসময় আমার নিয়ে খারাপ খারাপ ঠাট্টা। খুনসুটি করতে করতে বিনয় হঠাৎ সীমন্তর উদ্দেশ্যে অনুরোধ করে বসে, সীমন্তদা, সুবীরের মুখে শুনেছি তুমি নাকি দারুণ গল্প জানো। আজ রাতে খাওয়া দাওয়ার পর তোমার মুখে একটা গল্প শুনে তবেই কিন্তু ঘুমাবো। অনুরোধ শুনে সীমন্ত এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। না না, আমি আবার গল্প কোথা থেকে জানবো? এবার ঋতুরাজ যোগ দেয় বিনয়ের সঙ্গে। না না, ওসব বলে এগিয়ে গেলে চলবে না। আমরা সুবীরের মুখে সব শুনেছি, কল্পনা শুনে আজ ঘুমোবই না। অবস্থা বেগতিক দেখে সীমন্ত বলে, আচ্ছা, বেশ বেশ, সে রাতের কথা রাতেই হবে, কিন্তু এখন তোমরা ফলগুলো খেয়ে নাও দেখি। তখন ঘড়িতে প্রায় রাত 9:30। সুবীর, বিনয় আর ঋতুরাজ শুতে গেল। বিছানায় যেতে গিয়ে কয়েক পা পিছিয়ে গিয়ে সুবীর বিনয়ের উদ্দেশ্যে বলে উঠল, কিরে, গল্প শোনা হবে না? সুবীর প্রায় ভুলে গিয়েছিল, অবাক হয়ে বলে, গল্প শুনবি মানে? যা বাবা, তুই তো দেখছিস একেবারে ভুলেই মেলে দিয়েছিস। ঋতুরাজ অদূরেই জল খাচ্ছিল। জল খাওয়া থামিয়ে বলে উঠল, এই ভুলো বললে তোর ছবি এখন মনে পড়লো না? আরে বাবা, রাতে ঘুমানোর আগে সীমন্তটার কাছে গল্প শোনার কথা হলো না তখন? ঋতুরাজের মুখে এটুকু শুনেই সুবীরের মনে পড়ে গেল। ও, মনে পড়েছি মনে পড়েছি, খুব ভালো কথা মনে করিয়ে দিয়েছিস। দারুণ গল্প বলে আমাদের সীমন্তদা। সুবীরের মুখের কথা শেষ হয়েছে কি হয়নি, সীমন্ত ঘরে ঢোকে। নাও, শুয়ে পড়ো দেখি, কাল তো আবার বিয়ে বাড়ি যাবে। সীমন্তর কথা শেষ হওয়ার আগেই সুবীর বলে ওঠে, কাল বিয়ে বাড়ি যাওয়া নিয়ে কোনো চিন্তা নেই, কিন্তু তোমার গল্প শুনতে শুনতে তবেই কিন্তু ঘুমাবো, এটাই ইচ্ছা। সুবীরের কথা শুনে এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও শেষ পর্যন্ত হার মানতেই হয় 3 জেদি যুবকের কাছে। শেষ পর্যন্ত রাজি হয় সীমন্ত। সুবীর, বিনয় আর ঋতুরাজরা যখন খাচ্ছিল, তখনই সুবীরদের একতলার বড় ঘরে, যেখানে সুবীরের বাবা মা রাতে শোয়, সেই ঘরে 3 বন্ধুর জন্য বিছানা ঝেড়ে মশারি খাটিয়ে শোবার পাকা বন্দোবস্ত করেছিল সীমান্ত। আর ওই ঘরের মেঝেতেই নিজের জন্য বিছানা করেছিল, রাতে কখন কি দরকার হয় এই কথা ভেবে। শেষ পর্যন্ত সকলের মিলিত আবদার রাখতে খাটে মশারির মধ্যে এই 3 নব্য যুবকের সঙ্গে গিয়ে ঢোকে এবং একপাশে জায়গা করে নেয়। নাইট ল্যাম্পের আবছা আলোয়
ঘরের মধ্যে এমন একটা পরিবেশ সৃষ্টি হয়েছে যা গল্পের জন্য ভীষণ অনুকূল। তিন বন্ধু শুয়ে পড়ে আর সীমন্ত খাটে হেলান দিয়ে বসে শুরু করে গল্প। তাহলে শোন, তবে আগেই বলে রাখি, এটা কোনো কাল্পনিক গল্প নয়, এটা আমার নিজের জীবনের অভিজ্ঞতা। এখানে কাজ করার আগে আমি কাজ করতাম উত্তর কলকাতার এক বাড়িতে। ওনাদের এক আত্মীয় থাকতেন বারিপুরের এক প্রত্যন্ত গ্রাম। ওই আত্মীয় হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। খবর পাওয়ার পর একদিন বাবু, মানে উত্তর কলকাতায় যে বাড়িতে কাজ করতাম সেই বাড়ির বাবু আর গিন্নি ওই অসুস্থ আত্মীয়কে দেখতে যাচ্ছিলেন। তা আমাকেও সঙ্গে নিয়ে নিল। বাবুর গাড়িতে করে সোজা বাড়ি। তা গিয়ে দেখলাম ওই অসুস্থ বাবুটি হাসপাতাল থেকে ছাড়া পেলেও সম্পূর্ণ সুস্থ নয়। হাঁটা চলা করতে পারলেও দেখলেই বোঝা যাচ্ছিল তিনি বেশ অসুস্থ। শেষে যখন সন্ধ্যা হব তখন বাবু আর গিন্নিমা আমাকে অনুরোধ করে বললেন, সীমন্ত, তুই এখানে দিন 15 থেকে যা, বাবুকে একটু সেবা শুশ্রূষা কর, তারপর দাদা একটু সুস্থ হলে আমরা তোকে এসে নিয়ে যাব। বিনয় জানতে চাইল, তা ওই ভদ্রলোকের বাড়িতে কি দেখাশোনা করার মতো কেউ ছিল না? উত্তরে সীমন্ত জানায়, না, উনি একাই থাকতেন। শুনেছি ওনার একমাত্র ছেলে, তিনি ডাক্তার, দূরে কোথাও একটা থাকে, আর ওনার স্ত্রী কয়েক মাস আগে গত হয়েছেন। কথার মাঝে ঋতুরাজ জিজ্ঞেস করে, তা তুমি কি করলে সীমন্তদা? উত্তরে সীমন্ত বলে, আমি কি মালিকের কথা ফেলতে পারি? রয়ে গেলাম 2 সপ্তাহের জন্য। আর সত্যি বলতে কি, জায়গাটা আমার খুব ভালো লেগেছিল। সবুজ গাছপালায় ঘেরা গ্রাম, ঠিক আমাদের বাড়ির মতো। ওই শহরের মতো সবসময় গাড়ির আওয়াজ, মানুষের হয়ে হট্টগোল নেই। কেমন শান্ত নিরিবিলি একটা পরিবেশ। তবে তখনও জানতাম না আমার জন্য ঠিক কি অপেক্ষা করে আছে। সুবীর অধীর হয়ে জিজ্ঞাসা করে, কি কি অভিজ্ঞতা অপেক্ষা করছিল গো সীমন্তদা? সীমন্ত সুবীরের কথা কান না দিয়েই বলে যেতে থাকে, কলকাতার বাবুরা চলে এলেন, আমি ওখানে রয়ে গেলাম। নতুন বাবুর সঙ্গে বেশ ভাব হয়ে গেল আমার। বাবু সব কাজে এমন সীমন্ত সীমন্ত করতে শুরু করলো যে আমার সব জড়তা কেটে গেল মুহূর্তেই। 3-4 দিন পর একদিন বিকালে বাবু হাঁটতে বেরোলেন, সঙ্গে আমিও আছি। বাবু অবশ্য রোজ বিকেলেই হাঁটতে বেরোতেন, আমি থাকতাম সঙ্গে। গ্রামটা ঘুরে ঘুরে দেখাতেন, গ্রামের মানুষজনের সঙ্গে পরিচয় করে দিয়ে বলতেন, এই যে আমার নতুন বন্ধু। সত্যি বলতে কি, আমার খুব লজ্জা করত। তা সেদিন বাজারের পথ ধরে আসতে গিয়ে কি মনে হলো, বাবু হঠাৎ মাছ কিনলেন। বাবু রাতে ভাত খেতেন না, ডাক্তারের নিষেধ ছিল। কিন্তু সেদিন রাস্তার পাশে বড় বড় ইলিশ মাছ বিক্রি হতে দেখে আর লোভ সামলাতে পারলেন না। আমায় বললেন, সীমন্ত, আজ বেশ ভালো করে ইলিশ মাছটা রাঁধ দেখি, আজ রাতে ভাত খাবো। সন্ধ্যে নাগাদ বাড়ি ফিরে গেলাম। রোজকার মতো বাবুকে চা করে দিয়ে কাজে হাত দিলাম। ইলিশ মাছগুলো ধুয়ে এক পাশে রেখে সবে ভাবছি ভাতটা বসিয়ে দেব, মাছগুলো কেটে সাইজ করে নেব, এমন সময় বাবুর ডাক পড়ল। ঘরে যেতে বলল, ওরে সীমন্ত, আমার পা দুটো একটু টিপে দে দেখি বাবা, আজ মনে হচ্ছে হাঁটাটা একটু বেশি হয়ে গেছে, পা দুটো কেমন যন্ত্রণা করছে। ব্যাস, বসে গেলাম পা টিপতে। আমি পা টিপতে টিপতে বুঝতে পারলাম
বাবু ঘুমিয়ে পড়েছে। আমি ভাবলাম যাই, এবার গিয়ে রান্নাটা সেরে নিই, বাবুর ঘুম ভাঙলেই খেতে দিয়ে দেবো। এই ভেবে সেই রান্না করে ঢুকেছি, আমি তো তাজ্জব। দেখি বিনয় অস্থিরভাবে জিজ্ঞেস করে, কি কি দেখি বলো। সীমন্ত কথাগুলো এমনভাবে বলতে লাগলো যেন চোখের সামনে দেখতে পাচ্ছি। ভাবলে আমার গা আজও শিউরে ওঠে। দেখি একটা মাছও আসতো নেই। আমি ভাবলাম এ নিশ্চয়ই বিড়ালের কাজ, কিন্তু বিড়াল খেলে তো কাঁটা সমেত পুরো মাছটাই খেয়ে নেবে, আর তাছাড়া এত পরিপাটি করেও খাবে না। মাছগুলো এমন ভাবে খেয়েছে শুধু মাছের কঙ্কালটা পড়ে আছে। মাছের গা একদম পরিষ্কার। অবাক হয়ে যখন এইসব ভাবছি, তখন রান্নাঘরের বাইরে একটা বিড়াল এত বিচ্ছিরি ভাবে ডেকে চলছিল যে আমি সহ্য করতে না পেরে একটা ডান্ডা নিয়ে রান্নাঘরের দরজা খুলে বেরিয়ে যাই। তখন বিড়ালটা ডেকে চলেছিল। বিড়ালটা প্রত্যেকে যে ডাকছিল দেখতে পাচ্ছিলাম না। এদিক ওদিক তাকিয়ে বিড়ালটাকে খুঁজতে গিয়ে স্পষ্ট দেখতে পাই বাবুর বাগানের বড় তেঁতুল গাছটার পাশে কে যেন সরে গেল। বলবো কি, মুহূর্তে আমার শরীর এত ভারী হয়ে গেল যে আমি হেঁটে যে ঘরে যাব পাচ্ছিলাম না। তারপর ধীরে ধীরে কোনো রকমে টলতে টলতে ঘরে ঢুকে দরজাটা বন্ধ করে রান্নাঘরের সামনে রাখা একটা বেঞ্চে বসে হাঁপাতে লাগলাম। ও অনুভব করলাম আমার গায়ের জামাটা ততক্ষণে ঘামে ভিজে গায়ে আটকে গেছে। সুবীর বলে ওঠে, এত ভয় পেয়েছিলে সীমন্তদা? সীমন্ত একইভাবে জবাব দেয়, হ্যাঁ, খুব খুব ভয় পেয়েছিলাম। বিনয় জিজ্ঞেস করে, এত ভয় এর আগে কখনো পেয়েছিলে সীমন্তদা? কাঁপা কাঁপা কণ্ঠে সীমন্ত উত্তর দেয়, হ্যাঁ, এর থেকেও ভয় পেয়েছিলাম একবার। সুবীর ভয় মিশ্রিত গলায় বলে, তাহলে সেটাই বলো না। সীমন্ত বলে, এই কথায় পরে আসছি, আগে ওই দিন রাতে যে কথা হয়েছিল সে কথাটা তোমাদের বলি। অবাক কণ্ঠে সুবীর জানতে চায়, তার মানে ওই দিন রাতেও ভয়ের ঘটনা ঘটেছিল? সুবীরের মুখের কথা কেড়ে নিয়ে সীমন্ত বলে, হ্যাঁ, তাহলে আর বলছি কি, সেদিন রাতের কথা ভাবতে গেলে আজও আমার সারা শরীর কেঁপে ওঠে। বিনয় অধৈর্য হয়ে বলে ওঠে, আহ, বলো, ওই ওই ঘটনাটাই বলো। সীমন্ত আবার শুরু করে, বসে একটু স্বাভাবিক হওয়ার পর ধীরে ধীরে বাবুর ঘরে গিয়ে পুরো ঘটনাটা খুলে বলি। শুনে বাবু আমাকে সাহস দেবার ভঙ্গিতে বলে ওঠেন, তা তুমি কি এতেই ভয় পেয়ে গেলে নাকি? আরে আমার তো সব গা সওয়া হয়ে গেছে একরকম। তাও তো বিজ্ঞানের এই অগ্রগমনের যুগে মানুষ চাঁদের দক্ষিণ মেরুতে পা রাখছে, তখন এই সব ছায়া মূর্তি টুর্তি দেখে ভয় পেলে চলবে কেন? আচ্ছা আচ্ছা, ইলিশ মাছ না হয় অন্যদিন খাওয়া যাবে, এখন আজ রাতের মতো একটু ডাল, আলু সেদ্ধ আর পাঁপড় ভাজা করো দেখি। সুবীর জিজ্ঞেস করে, ওই দিন রাতে তুমি একা একা আবার রান্নাঘরে ঢুকেছিলে? সুবীরের মুখের কথা কেড়ে নিয়ে সীমন্ত বলে, হ্যাঁ, আবার রান্নাঘরে গিয়ে রান্না করলাম। তবে বাবু আমার সঙ্গে এসে রান্নাঘরের সামনে চেয়ার নিয়ে সারাক্ষণ বসে রইলেন। রান্না হয়ে গেলে
খেয়ে দিয়ে শুয়ে পড়লাম। আজ আমি আর নিচের ঘরে একা একা শুলাম না। বাবুর ঘরে বাবু খাটে শুলেন, আর আমি মেঝেতে বিছানা করে শুলাম। শোয়ার কিছুক্ষণের মধ্যেই বাবু দিব্যি ঘুমিয়ে পড়লেন, কিন্তু আমার আর ঘুম এলো না। শুয়ে এপাশ ওপাশ করছিলাম আর শুনতে পাচ্ছিলাম বাবুর দেয়াল ঘড়িতে 11টা বাজলো, 12টা বাজলো, 1টা বাজলো। আমার আর ঘুম কিছুতেই আসে না। চোখ বুঝলেই সেই ছায়া মূর্তিটা যেন চোখের সামনে ভেসে উঠছিল। এপাশ ওপাশ করছি, তো হঠাৎ একটা শব্দ। মনে হলো রান্নাঘরে যেন বাবুর জল খাওয়ার বড় কাঁচের গ্লাসটা উপর থেকে পড়ে গেল। ভাবলাম বিড়াল ঢুকেছে হয়তো, কিন্তু পরের মুহূর্তে আবার শব্দ। এবার মনে হলো থালাটা বুঝি তাক থেকে পড়ে গেল। এবার কিন্তু আমার বুকের ভেতরটা বেশ জোরে জোরে ধক ধক করতে লাগলো। বাবুকে ডাকা উচিত হবে কি হবে না যখন ভাবছি, এমন সময় আবার বাসনের আওয়াজ। এবার আমি কৌতূহল চাপতে না পেরে আস্তে আস্তে দরজা খুলে বাইরে বেরিয়ে বারান্দায় পা রাখলাম। তারপর ধীরে ধীরে রান্নাঘরের দিকে এগিয়ে গিয়ে দরজাটা খুলে যা দেখলাম, তাতে আমার সিদ্ধানা দিয়ে একটা শীতল স্রোত বয়ে গেল। তুমি মারাত্মক কণ্ঠে জিজ্ঞেস করলো, বলো বলো কি দেখতে পেলে? সীমন্ত চাপা গলায় বলতে লাগলো, যা দেখলাম নিজের চোখকেও যেন বিশ্বাস করতে পারছিলাম না। দেখলাম বাসন রাখার উঁচু র্যাক থেকে একটা একটা বাসন নিজে নিজে এসে পড়ে যাচ্ছে, কিন্তু মাটিতে পড়ছে না। অদ্ভুতভাবে মাটির কিছুটা উপরেই আটকে যাচ্ছে, আর তার উপরে এসে পড়ছে অন্যান্য বাসন। এইভাবে একটা একটা বাসন র্যাক থেকে নিজে নিজেই পড়ছে, কিন্তু কোনটা মাটিতে আছড়ে পড়ছে, আবার কোনটা শূন্য দোলা খেতে খেতে আর একটা বাসনের গায়ে গিয়ে ধাক্কা মারছে। সারা রান্নাঘর যেন তোলপাড় চলছে। সব দেখে আমি যেন দাঁড়িয়ে থাকতে পারছিলাম না। রান্নাঘর থেকে যে সরে আসবো, পা দুটো উঠছিল না। কোনো ক্রমে শরীরটাকে যেন টেনে টেনে বাবুর ঘরে এনে ঢোকান। দেখি বাবু করে ঘুমোচ্ছে। আমি বাবুকে না ডেকে আস্তে আস্তে শুয়ে পড়লাম। শুয়ে শুয়ে শুনতে পাই বাইরে কেউ যেন গুমড়ে গুমড়ে কাঁদছে। আমি বালিশের মধ্যে মুখ গুঁজে পড়ে থাকি ভোর হবার অপেক্ষায়। ভোরের আলো ফুটলে আমি দরজা খুলে প্রথমেই রান্নাঘরে যাই। গিয়ে দেখি অবাক কাণ্ড। রান্নাঘরের সব বাসনপত্র যেখানে ছিল ঠিক তেমনটি আছে। সীমন্তর মুখে গল্প শুনতে শুনতে সুবীর, বিনয় ও ঋতুরাজ ভয়ে জড়সড় হয়ে পড়ে। সেদিকে খেয়াল করে সীমন্ত বলে ওঠে, কাল সকালে তোমরা বিয়ে বাড়ি যাবে না? আজ আর নয়, তোমরা ঘুমিয়ে পড়ো। কিন্তু সুবীর আর বিনয় ছাড়ার পাত্র নয়। তাদের মনে অনেক প্রশ্ন। মাছগুলো কে খেয়ে গেল? বাসনপত্র ওইভাবে শূন্যে ভাসছিল কেন? বাড়ির মালিক সব ঘটনা জানার পর ভয় পেল না কেন? তবে কি গিন্নিমার মৃত্যুর সঙ্গে এইসব ঘটনার কোনো সম্পর্ক আছে? এসব প্রশ্নের উত্তর জানতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। খুব শীঘ্রই আসছি এই গল্পের পরবর্তী অংশ, অশরীরীর খেলা পর্ব 2।
শুনলেন আজকের গল্প। কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন। মনে রাখবেন, আপনাদের প্রতিটি কমেন্ট আমাদের নতুন গল্পের অনুপ্রেরণা জাগায়। আজ তাহলে এই পর্যন্তই। আবার শীঘ্রই ফিরে আসবো নতুন কোনো ভালো লাগার গল্প নিয়ে।